আসসালামু আলাইকুম। আজ ৬ই জানুয়ারি ২০২৬ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। কুড়িগ্রাম ডিসিকে দিয়ে কি ঘটাতে চায় ভারত ও আওয়ামী লীগ? শেষ মুহূর্তে চাঞ্চল্যকর যা হচ্ছে জামাত ও চরমোনাইয়ের মধ্যে। বাংলাদেশের গুম হওয়া ব্যক্তিরা কেন ভারতের কারাগারে? এবার বিস্তারিত। তবে কি কুড়িগ্রামের ডিসিকে দিয়েই প্রতিবেশী দেশ নির্বাচন বানচালে সাবটোজ তৈরি করতে চায়? ফেসবুকে এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন কেউ কেউ। তারা বলছেন, কুড়িগ্রামের ডিসি মূলত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছেন। জানা গেছে, ছাত্রলীগের সক্রিয় নেত্রীও ছিলেন তিনি। অভিযোগকারীরা বলছেন, ডিসি অন্নপূর্ণা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটিয়ে সরকার ও নির্বাচন কমিশনের উপর দায় চাপিয়ে দিতে পারেন। কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত উপভূমি সংস্কার কমিশনার অন্নপূর্ণা দেবনাথকে ঘিরে জেলায় তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাকে অবিলম্বে পদত্যাগ ও অপসারণের জোরালো দাবি তুলেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল। অভিযোগ উঠেছে, অন্নপূর্ণা দেবনাথ অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং ফ্যাসিস্ট সরকারের আমলে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দপ্তরে দায়িত্ব পালন করেছেন। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয় প্রশ্ন উঠেছে প্রশাসনের নিরপেক্ষতা ও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। ডিসি পদে তার নিয়োগের পরপরই একটি বিশেষ গোষ্ঠীর পক্ষ থেকে প্রকাশ্যে উচ্ছ্বাস ও অভিনন্দন জানানো হয়। বিশ্ব হিন্দু মহাজোটের একজন নেতার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে লেখা হয়, অভিনন্দন ও শুভ কামনা রইল দিদিভাই। বিষয়টি প্রকাশ্যে আসার পর জেলা জুড়ে আলোচনা সমালোচনা আরও তীব্র আকার ধারণ করে। এদিকে জেলা প্রশাসক কার্যালয়ের জেলা রিটার্নিং অফিসার হিসেবেও দায়িত্বে থাকা অন্নপূর্ণা দেবনাথের বিরুদ্ধে আন্দোলনকারীদের অভিযোগ, তিনি ফ্যাসিস্ট সরকারের দোসর এবং ইসকনের সঙ্গে সংশ্লিষ্ট। তাদের দাবি, রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট ও বিতর্কিত ব্যক্তির হাতে প্রশাসন ও নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য মারাত্মক হুমকি। আন্দোলনকারীরা বলেন, আসন্ন যে কোনো নির্বাচনে নিরপেক্ষতা, বিশ্বাসযোগ্যতা ও জনআস্থা নিশ্চিত করতে হলে অন্নপূর্ণা দেবনাথকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের পদ থেকে অবিলম্বে সরিয়ে দিতে হবে। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়। এ বিষয়ে জেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এখনও সমঝোতা হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে। সমঝোতা চূড়ান্ত না হওয়ায় জামাত ২৭৬ এবং ইসলামী আন্দোলনের প্রার্থীরা ২৭২টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এনসিপির মনোনয়ন জমা দিয়েছেন ৪৭ জন প্রার্থী। অন্যদিকে এবি পার্টি ৭০টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন 10টি, জাগপা 3টি এবং বিডিপি 2টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। খেলাফত মজলিসের ৬৭ জন এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির 11 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। মনোনয়নপত্র জমা দেয়া বাংলাদেশ খেলাফত মজলিসের 28 জন প্রার্থীর তালিকা পাওয়া গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ইসলামী আন্দোলনকে 40টি, এনসিপিকে 30টি, বাংলাদেশ খেলাফত মজলিসকে 11টি, খেলাফত মজলিসকে 3টি, এবি পার্টিকে 3টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিকে 2টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপিকে 2টি আসনে ছাড় দিতে চায় জামাত। জোটের নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী জামাত নিজের জন্য 180 থেকে 185টি আসন রাখতে চায়। বাকি আসনগুলো জোটের শরিকদের মধ্যে বন্টনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই হিসাবে জামাতের পর সবচেয়ে বেশি আসন পাওয়ার কথা ইসলামী আন্দোলনের, এরপর জাতীয় নাগরিক পার্টি এনসিপির। তবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এই প্রস্তাবে সন্তুষ্ট নয়। বিশেষ করে সম্প্রতি জোটে আসা এনসিপিকে 30টি আসন দেওয়ার সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ। বরিশালের একটি আসনে জামাতের প্রার্থী দেওয়ার কারণেও মনক্ষুণ্ণ হয় ইসলামী আন্দোলন। তবে আসন সমঝোতার পর ওই আসনে জামাত প্রার্থী সরে দাঁড়াবেন বলে জনশ্রুতি আছে। নির্বাচন কমিশনের তথ্য ও জামাত এবং ইসলামী আন্দোলন সূত্রে জানা গেছে, যে আসনগুলো ইসলামী আন্দোলনের জন্য ছেড়ে দেওয়ার কথা ছিল সেখানেও দাঁড়িপাল্লা প্রতীকে জামাত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। একইভাবে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থীরাও জামাতের জন্য নির্ধারিত আসনগুলোতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। জামাত যে 24টি আসনে প্রার্থী দেয়নি তার বেশিরভাগই এনসিপির জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া জামায়াত ঢাকা 13 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং কিশোরগঞ্জ 6 আসনে দলটির যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিনের জন্য প্রার্থী প্রত্যাহার করেছে।
অন্যদিকে ইসলামী আন্দোলনও যেসব আসন তাদের জন্য বরাদ্দে ছিল সেখানে প্রার্থী রেখেছে। চরমোনাই পীরের ভাই ও দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বরিশাল ৫ ও বরিশাল ৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, যেখানে জামাতের প্রার্থীরাও আছেন। এছাড়া বরিশাল ৪ থেকে সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের এবং ঢাকা ৪ থেকে মোসাদ্দেক বিল্লাহ আল মাদানিও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই তিনটির মধ্যে দুটি আসন জামাত ছেড়ে দেওয়ার কথা থাকলেও তারা সবগুলোতেই প্রার্থী দিয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, শুরুতে ইসলামী আন্দোলন ১৫০টি আসন দাবি করেছিল, পরে তা কমিয়ে ১২০-এ আনা হয়। বর্তমানে দলটি ৭০টির বেশি আসন চাইছে বলে জানা যায়। অবশেষে বেরিয়ে এলো তাহরিমা জান্নাত সুরভিকে নিয়ে ভয়াবহ ষড়যন্ত্রের ঘটনা। বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী এবং জুলাই যোদ্ধা সুরভি পুলিশের কাছ থেকে ন্যায় বিচার পাননি এমন অভিযোগ উঠেছে। যার মামলায় সুরভিকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধেই এর আগে সুরভির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছিলেন। তবে ওই মামলায় পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, বরং সুরভিকেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় এবং আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার রাতে কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর এ ঘটনায় একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ২৬ নভেম্বর কালিয়াকৈর থানায় একই দিনে সুরভির পক্ষে ও বিপক্ষে ২টি মামলা নথিভুক্ত হয়। একটি মামলা করেন নাইমুর রহমান দুর্জয়, মামলার নম্বর ৩৮, যেখানে সুরভিসহ ৪ জনকে আসামি করা হয়। অপরদিকে সুরভির মা মুসাম্মদ সামিতুন আক্তার দায়ের করেন মামলার নম্বর ৪০, যেখানে একমাত্র আসামি করা হয় নাইমুর রহমান দুর্জয়কে। সুরভির আইনজীবী ও গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল অভিযোগ করেন, সুরভির মা যে মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় দায়ের করেন, সেখানে সুরভির বয়স ১৭ বছর উল্লেখ করা হয়। অথচ একই দিনে দুর্জয়ের করা মামলায় সুরভির বয়স দেখানো হয় ২১ বছর। দুটি মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয় কালিয়াকৈর থানার উপপরিদর্শক ওমর ফারুককে। ফলে তদন্ত কর্মকর্তা শুরু থেকেই সুরভির বয়স সংক্রান্ত তথ্য জানতেন বলেই অভিযোগ করেন তিনি। মোস্তাফিজুর রহমান কামাল বলেন, একই দিনে দুটি মামলা দায়ের হলেও প্রায় ১ মাস পর পুলিশ অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও দুর্জয়ের মামলায় সুরভিকে গ্রেপ্তার করে। অথচ সুরভির মায়ের করা মামলায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি আরও বলেন, গভীর রাতে বাড়িতে অভিযান চালিয়ে অপ্রাপ্তবয়স্ক সুরভিকে গ্রেপ্তার করা হয় এবং কারাগারে পাঠানো হয়। আদালতে হাজির করার সময় পুলিশ সুরভির প্রকৃত বয়স সংক্রান্ত সঠিক তথ্য উপস্থাপন করেনি। এমনকি রিমান্ড আবেদনে তার বয়স ২১ বছর উল্লেখ করা হয়, যা উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে হচ্ছে। এ কারণে আদালত তদন্ত কর্মকর্তাকে শোকজ করেছেন জানিয়ে মোস্তাফিজুর রহমান কামাল বলেন, আমরা আশা করছি এই ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত হবে। সুরভির মায়ের মামলার এজাহার সূত্রে জানা যায়, গত জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে সরাসরি অংশ নেন ভাওয়াল বদরি আলম সরকারি কলেজের একাদশ শ্রেণীর ওই ছাত্রী। সেই সূত্রে তার সঙ্গে সাংবাদিক নাইমুর রহমান দুর্জয়ের পরিচয় হয়। অভিযোগ অনুযায়ী পরিচয়ের পর থেকেই দুর্জয় তাকে হোয়াটসঅ্যাপে কুপ্রস্তাব ও কক্সবাজার ভ্রমণের প্রস্তাব দিতে থাকেন। ছাত্রীটি এতে আপত্তি জানালে দুর্জয় ক্ষমা চান। ১৮ নভেম্বর সকালে দুর্জয় ওই নারীকে ফোন করে ইন্টারভিউ নেয়ার কথা বলে ঢাকার বিমানবন্দর এলাকায় থাকতে বলেন। সেখানে পৌঁছালে তাকে মোটরসাইকেলে তুলে গাজীপুরের চান্দোরা এলাকায় নেয়ার কথা বললেও কৌশলে শফিপুর বাজার সংক্রান্ত একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তিনি এই ছাত্রীকে শ্লীলতাহানি ও যৌন নিপীড়ন করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। অভিযোগে বলা হয়েছে, কৌশলে পানি কেনার কথা বলে ছাত্রীটি সেখান থেকে সরে গিয়ে তার কলেজের বড় ভাইদের বিষয়টি জানান। পরে তারা এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বাড়িতে নিয়ে যান। সেখানে দুর্জয় নিজের অপরাধ স্বীকার করে ক্ষমা চান এবং তার কাছে থাকা কুপ্রস্তাবমূলক অডিও ক্লিপ মুছে ফেলতে কান্নাকাটি ও আত্মহত্যার হুমকি দেন। পরদিন ১৯ নভেম্বর শফিপুরের একটি রেস্টুরেন্টে বসে মানসিক চাপ ও হুমকির মাধ্যমে কিছু অডিও ক্লিপ জোরপূর্বক ডিলিট করিয়ে দুর্জয় সেখান থেকে চলে যান বলেও এজাহারে উল্লেখ রয়েছে। নাইমুর রহমান দুর্জয় কিশোরগঞ্জের মিঠামইন থানার বৈশর গ্রামের সাজ্জাদ হুসাইনের ছেলে। বর্তমানে সে ঢাকার সবুজবাগ এলাকায় বসবাস করছেন। শেষ পর্যন্ত র্যাব বিলুপ্তি সহ সব নিরাপত্তা বাহিনীকে কঠোর আইনি জবাবদিহিতার আওতায় আনার সুপারিশ করেছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। মূলত বাংলাদেশে বলপূর্বক গুম ও মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে বিপুল প্রাতিষ্ঠানিক ও আইনগত সংস্কারের সুপারিশ করেছে ওই কমিশন।
কমিশন বলছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করা, সব নিরাপত্তা বাহিনীকে কঠোর আইনি জবাবদিহির আওতায় আনা, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ বাতিল বা মৌলিকভাবে সংশোধন সহ একগুচ্ছ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কমিশনের অনুসন্ধানে দেখা যায় প্রায় ২৫% গুমের অভিযোগে র্যাব জড়িত, এরপর পুলিশ ২৩%, এছাড়া ডিবি, সিটিটিসি, ডিজিএফআই ও এনএসআই ব্যাপক হারে গুম করেছে। বহু ক্ষেত্রে সাদা পোশাকধারী বা প্রশাসনের লোক পরিচয়ে অপহরণ করা হয়েছে। অভিযোগগুলোর ধরন থেকে স্পষ্ট যে গুম একটি প্রাতিষ্ঠানিক ও পদ্ধতিগত চর্চা হিসেবে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর দ্বারা একক ও যৌথ অভিযানে সংঘটিত হয়েছে, যা বিচ্ছিন্ন অসদাচরণের পরিবর্তে রাষ্ট্রীয় সমন্বিত কার্যক্রমের ইঙ্গিত দেয়। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টের ধারা 10 অনুযায়ী গুম সংক্রান্ত অভিযোগগুলোর মধ্য থেকে ফিরে না আসা ব্যক্তিদের বিষয়ে তদন্ত ও নিষ্পত্তির লক্ষ্যে 4 ধাপে কিছু অভিযোগ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের কাছে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে আনিত 2 থেকে 5 দিনের গুমের অভিযোগগুলোর তদন্ত ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পৃথকভাবে পত্র প্রেরণ করা হয়েছে এবং আগামী 6 মাসের মধ্যে অগ্রগতি মানবাধিকার কমিশনকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনে দাখিল করা ১,৯১৩টি অভিযোগের মধ্যে একাধিকবার দায়ের করা ২৩১টি অভিযোগ এবং যাচাই বাছাই অন্তে প্রাথমিক ইনকোয়ারির পর গুমের সংজ্ঞায় বহির্ভূত বিবেচনায় ১১৩টি অভিযোগ বাতিল করা হয়। ফলে মোট ১,৫৬৯টি অভিযোগ কমিশনের সক্রিয় বিবেচনায় ছিল, যার মধ্যে ২৫১ জন গুম এবং ৩৬ জনের গুম পরবর্তী লাশ উদ্ধার করা হয়। নিখোঁজদের অবস্থান নির্ধারণে কমিশন সংশ্লিষ্ট বর্তমান ও সাবেক কর্মকর্তা, সন্দেহভাজন ব্যক্তি, শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বেসামরিক সাক্ষীসহ মোট ২২২ জনকে জিজ্ঞাসাবাদ করে। পাশাপাশি ৭৬৫ জন গুমের শিকার ও তাদের পরিবারের সদস্যদের একাধিকবার সাক্ষাৎকার নেওয়া হয়। বাংলাদেশের সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার ও বর্ডার গার্ড বাংলাদেশের সেক্টর কমান্ডারদের কাছ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর ভারত থেকে বাংলাদেশে পুশিন করা ব্যক্তিদের তথ্য সংগ্রহ করলেও তাতে গুমের শিকার কোনো ব্যক্তির নাম পাওয়া যায়নি। তবে ২০২৪ সালের ২২ ডিসেম্বর ঢাকার ধামরাইয়ের বাসিন্দা গুমের শিকার মোহাম্মদ রহমতুল্লাহকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে পুশিন করার একটি নির্দিষ্ট ঘটনা কমিশনের অনুসন্ধানে উঠে এসেছে। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে আটক প্রথম দফায় ১,০৫২ জন এবং দ্বিতীয় দফায় ৩,২৮৫ জন বাংলাদেশি নাগরিকদের তালিকা কমিশন প্রাপ্ত হলেও তা যাচাইয়ের পর গুমের শিকার কোনো ব্যক্তির নাম পাওয়া যায়নি। মুন্সিগঞ্জে একটি বেওয়ারিশ মরদেহ দাফনের কবরস্থান পাওয়া গেছে, যেখানে গুমের শিকার ব্যক্তিদের দাফন করা হয়েছে। বরিশালের বলেশ্বর নদীতে এবং বরগুনার পাথরঘাটায় জাম্পিং প্রেসের সন্ধান পাওয়া গেছে। বরিশালের 2টি দেহ উত্তোলন এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে কমিশনে কাজের সূচনা করে এবং অজ্ঞাত মরদেহের ছবি ব্যবহারে আঞ্জুমানে মফিদুল ইসলামের সঙ্গে আলোচনা শুরু করে। কমিশন অজ্ঞাত ও বেওয়ারিশ মরদেহ শনাক্ত করে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে একটি ব্যাপক ডিএনএ ডাটাবেস গঠনের সুপারিশ করেছে। কমিশন গুমের ভুক্তভোগী ও পরিবারের সদস্যদের নিয়ে প্রতিটি বিভাগের পরামর্শ সভা, ৩০০ জনের অধিক বিচারক ও ম্যাজিস্ট্রেটদের জন্য 4টি কর্মশালা এবং বেশ কিছু প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। প্রিয় দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনি যদি দলের মধ্যে শ্রেষ্ঠ হতে চান, কোনো একটি অফিসে, কর্মক্ষেত্রে বা অন্য যে কোনো জায়গায় আপনি নিজেকে সেরা হিসেবে প্রমাণ করতে চান, তাহলে নিজের শক্তিমত্তা সম্পর্কে ধারণা রাখতে হবে এবং অন্যের ভুল থেকে শিক্ষা নিতে হবে। নিজে কোনটা ভালো পারেন, কোন বিষয়ে দক্ষ, কোন বিষয়ে সুনিপুণভাবে কার্যাদি সম্পন্ন করতে পারেন, এই বিষয়ে যদি ধারণা থাকে তাহলে আপনি অবশ্যই সেই দিকগুলোকে আরও প্রখর করে তুলে সফলতাকে ছিনিয়ে আনতে পারবেন। আর অন্যরা যে ভুলটি করছে সেই ভুল থেকে যদি আপনি শিক্ষা নেন এবং নিজের মধ্যে চর্চা করতে থাকেন যে এই ভুলটি যদি আমি করতাম তাহলে পরবর্তীতে কি পদক্ষেপ নিতাম, এই ধরনের চর্চা কিন্তু আপনাকে আরও বেগবান এবং কর্মদক্ষ এবং পরিণত করে তুলবে। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ভারতীয় পণ্যের উপর আবারও শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নয়াদিল্লি যদি রাশিয়ার তেল কেনা বন্ধ না করে তাহলে তিনি এ ব্যবস্থা নেবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় ট্রাম্প বলেন, যদি রাশিয়ার তেল ইস্যু নিয়ে ভারত সহায়তা না করে তাহলে আমরা শুল্ক আরও বাড়াতে পারি। ভারত তাকে খুশি করতে চায় দাবি করে ট্রাম্প বলেন, তারা আমাকে খুশি করতে চায়। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন ভালো মানুষ, তিনি ভালো লোক। তিনি জানতেন রাশিয়ায় তেল কেনায় আমি খুশি ছিলাম না। আমাকে খুশি করা তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তারা বাণিজ্য করে, এজন্য দ্রুত সময়ের মধ্যে তাদের পণ্যে শুল্ক বৃদ্ধি করতে পারি। এর আগে গত বছর ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র, যা এখনও বহাল আছে। রাশিয়ার থেকে তেল কেনার ব্যাপারে ভারত বলেছে, নিজেদের জ্বালানি নিশ্চয়তা সুরক্ষার জন্য তাদের রুশ তেলের প্রয়োজন আছে। মাত্র 2 সপ্তাহ আগে ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা হয় মোদির। শুল্ক নিয়ে উত্তেজনা থাকা সত্ত্বেও তারা দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক রাখার ব্যাপারে একমত হন। কিন্তু এরপরও ট্রাম্পের কাছ থেকে এমন হুমকি এলো। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।